আজকে আমাদের বিশেষ ক্লাস ডাক্তার নীলকমল স্যারের পরিচয় দেওয়ার মনে হয় উচিত হবে না, তার পরিচয় তিনি নিজেই। তা আজকে আলোচনা যেটা করব আমরা সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া বা র্যাবিস নিয়ে আলোচনা করব। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনারা মন দিয়ে শুনবেন এবং কোনো রকম ভাবে স্যারকে ডিস্টার্ব করবেন না। এখানে ধরুন ওই মিউট খুলে দিয়ে করা, তারপর ধরুন হচ্ছে এই ভিডিও ওপেন করা বা কোনো প্রশ্ন করা, কোনোটাই স্যারকে করবেন না। এবং সেটা আমাদের শেষ হয়ে গেলে পরে তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বেতে যাব। সেই জন্য স্যারের বক্তব্য শুনুন, এবং আমি স্যারকে অনুরোধ করছি যে আপনার পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য আপনি শুরু করুন। ধন্যবাদ স্যার, আপনাকে নমস্কার। শুভেচ্ছা জানাই সমস্ত সুধীবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আজ 30শে জানুয়ারি, আমাদের আজ আমরা যে ক্লাস চলছে আমাদের 817তম ক্লাসে র্যাবিস বা হাইড্রোফোবিয়া নিয়ে আমরা কিছু আজকে আলোচনা করব। আসলে দেখুন, এই হাইড্রোফোবিয়া এটা একটা ভয়ঙ্কর ফ্যাটাল ডিজিজ, অর্থাৎ একদম মৃত্যুর সম্মুখে যখন রুগী পৌঁছে যায় সেখান থেকে কিন্তু আর ফিরে আসার কোনো উপায় থাকে বলে আমার মনে হয় না। কারণ সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, বেশ কিছু রুগী দেখার সুযোগ হয়েছে। তার চেয়ে বড় ব্যাপার, আপনারা তো জানেন, আমাকে একটা বিশেষ সময় আইডিতে থাকতে হয়েছিল সেই ওয়ার্ডে, যেখানে আমি বাথরুমের দিকে যেতে গেলে আমি লক্ষ্য করতাম কি ভয়ঙ্কর একটা সেলের মধ্যে একটা পেশেন্টকে একাধিক সেলে বলবো না, বা একাধিক সেলে একটা পেশেন্ট নয়, বিভিন্ন সেলে তার যখন একদম মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে আছে, মৃত্যু আসন্ন, তাকে সেখানে ফেলে রাখা হয়েছে শুধু মৃত্যুর অপেক্ষা করার জন্য। বাড়ির লোকেরা পর্যন্ত সেখানে ঢুকতে পারে না, মুখ থেকে গেজে উঠছে, কনভালশন শুরু হয়েছে, শুধু আমরা দেখে যাচ্ছি যে পেশেন্টটা কখন মারা যাবে। তাহলে বুঝতে পারছেন, একজন চিকিৎসক হয়ে এই যে একটা ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে কিন্তু আমাদের প্রতিকারের এখনো পর্যন্ত কোনো উপায় বের হয়নি। তাহলে প্রতিকারের উপায় কোনটা? যদি আমরা সেই প্রিভেনশনটা করতে পারি, সেই জায়গাটাকে যদি আমরা আটকে রাখতে পারি, বা সঠিক সময়ে যদি আমরা চিকিৎসা করতে পারি। দেখুন, হয়তো খুব কন্ট্রাডিক্টরি হবে আমার এটা বলা, কি আমার বলা উচিত নয়, কিন্তু যেহেতু বাস্তবোচিতভাবে একটা জায়গা আমরা দাঁড়িয়ে থাকি, সেখানে কিন্তু আমাদের কতগুলো জিনিস বুঝতে হয়। সেটা হচ্ছে লিমিটেশন বা স্কোপ। সমস্ত প্যাথেরই কিন্তু একটা লিমিটেশন আছে, সবারই কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। সবার লিমিটেশনটা কিন্তু সমান নয়, কিন্তু আমরা কিন্তু কখনোই সেটাকে অস্বীকার করতে পারি না। আমরা প্রচুর মেট্রামেডিকায় একটা কোথায় পেয়ে এসেছি আজ পর্যন্ত, যে কি পেয়ে এসেছি না, হিস্ট্রি অফ ডগ বাইট পেলে আমরা হাইড্রোফোবিনাম বা লাইসিন, বা মতান্তরে আপনি লিডাম্পল, বা মনে করুন আর কি বলবো আর্সেনিক, বা সমতুল স্ট্র্যামোনিয়াম লক্ষণ হিসেবে আপনাদেরকে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। আমি সেটাকে অস্বীকার করি না, লাইসিনের কথা সব থেকে বেশি বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো প্রমাণিত সত্য নয় যে তাকে হাইড্রোফোবিনাম এর মতো মেডিসিন বা লাইসিনের মতো মেডিসিন দিলে সে যে একদম সম্পূর্ণভাবে আরোগ্য লাভ হবেই, সেটাও যেরকম বলা যায় না। এ কথা আবার ঠিক যে আপনাদের যে মডার্ন মেডিসিন যে ধরনের চিকিৎসা করছে সেখানেও কি সম্পূর্ণভাবে ফলপ্রসূ হয়েছে? একটু আধটু কিন্তু কন্ট্রাডিকশন থেকেই যায়, বিকজ এটা একটা ধরনের কিন্তু ভ্যাকসিনের সাফল্য যে আপনি 100% কখনোই কিন্তু দাবি করতে পারেন না, কিন্তু এটা সত্য যে আমরা 80 থেকে 85%, কেন 95% পেশেন্টকে কিন্তু আমরা সেই জায়গা থেকে মুক্তি দিতে পারি। তো এই যে একটা ইনফেকশাস ডিজিজ নিয়ে আমরা আজকে দীর্ঘদিন আলোচনা করে যে চলছি, আজকে যেটা আপনার 4th পার্ট। তো চলুন এবার হাইড্রোফোবিয়া অর্থাৎ র্যাবিস এর পরিস্থিতিটা আমরা কি কি পাই সেটা নিয়ে একটু কিন্তু আমাদের
জানা উচিত বা জেনে নেওয়া উচিত। কেন দেখুন, আমরা যে সবাই এই ধরনের রুগী পাবো সেটা কিন্তু ঠিক নয়, পেতেও পারি নাও পারি, কিন্তু জিনিসটা আমরা যদি জানি তাহলে একটা রুগীকে এই মুহূর্তে আমাদের কি করা উচিত সেটা সম্বন্ধে কিন্তু আমরা যদি সম্যক জ্ঞান আমাদের ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা রুগীটাকে হারাবো না, আমাদের প্যাথির মর্যাদা দেবো এবং আখেরে সেই পরিবার এবং আমাদের উভয়েরই কিন্তু একটা মঙ্গল বা ভালো জায়গা আমরা পৌঁছতে পারি। তাহলে যে সূত্র ধরে আমি প্রত্যেকটা ক্লাসে বা আলোচনায় এগিয়ে থাকি সেটা হচ্ছে কি এসেনশিয়াল অফ ডায়াগনোসিস। অর্থাৎ কি, যে কি কি পরিস্থিতিতে আমরা কি লক্ষণ পেলে একটা নিশ্চিতভাবে একটা হাইড্রোফোবিয়ার রোগীকে আমরা শনাক্ত করতে পারবো। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অন্যান্য সমস্ত ক্লাসের যেটা এমন একটা বার্নিং জায়গা, একদম শহরাঞ্চলে যারা থাকেন তাদেরকে যেরকম কুকুর কামড়ায়, আমরা যারা মফস্বলে থাকি অথবা প্রত্যন্ত গ্রাম কোথাও কিন্তু আজকে এড়িয়ে যাওয়ার উপায় নেই যে আজকে এই কুকুরের কামড়াটাকে আমরা অস্বীকার করতে পারি। মজার ব্যাপার হচ্ছে এটাই, র্যাবিস মানে কিন্তু শুধু ওই কুকুরের কামড় নয়, তথাকথিতভাবে বাদুর বাদে যত ধরনের অ্যানিমেল আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, এক্সেপ্ট স্নেক অথবা আপনার ওই আননোন বাইট। অনেক সময় এমন কিছু দেখা গেছে যে আমরা কি কামড়েছে আমরা বুঝতে পারি না, হয়তো বিছে কামড়েছে সঙ্গে সঙ্গে চলে গেছে, আমরা সেটা বুঝতে পারলাম না। সেই স্নেক আর আননোন বাইট ছাড়া যাকেই একটা পশু আক্রমণ করুক না কেন আমরা কিন্তু সেটা জেনে যেতে পারি সেটা কোন পশু। মজার ব্যাপার হচ্ছে যে কুকুর এর মধ্যে সর্বাধিক জায়গায় আছে। তাছাড়াও কুকুর ছাড়াও দেখবেন বেজি, নকুল যেটাকে আমরা বলি সেটা, বা খরগোশ, ইঁদুর, বড় ধরনের ইঁদুর, গেছো ইঁদুর যেগুলো, বা ছুঁচো, বা আপনার খরগোশ, এরকম যে সকল গৃহপালিত অথবা অগৃহপালিত তাদের আক্রমণ কিন্তু ঘটতেই পারে। তো সেখানে আমরা কি পাবো? সব থেকে প্রথমে হিস্ট্রি অফ অ্যানিম্যাল বাইট। এখানে কিন্তু লুকোচুরির কোনো ব্যাপার নেই। কুকুরে তাকে কামড়েছে বা শুয়োরে তাকে আক্রমণ করেছে, হনুমানে তাকে আছড়ে দিয়েছে বা তাকে কামড়েছে, বাঁদরে তাকে আক্রমণ করেছে বা কামড়েছে, আমরা এই ইতিহাসটা কিন্তু অর্থাৎ একটা অ্যানিম্যাল বাইট কিন্তু পাবো। খেয়াল রাখবেন, ঘোড়া কামড়ালেও বা গাধাতেও যদি কামড়ায় অথবা ছাগল বা গরু, শুধু তাই নয়, মানুষও যদি মানুষকে কামড়ে দেয় আমরা কিন্তু এই জায়গাটা থেকে এড়িয়ে আসতে পারি না। অন্তত মডার্ন সায়েন্স কিন্তু সে কথা বলে, কারণ তাদের ট্রিটমেন্ট অফ প্রসিডিওর হিস্ট্রি অফ অ্যানিম্যাল বাইট বলতে কিন্তু মানুষকে পর্যন্ত কিন্তু তারা সংলগ্ন করেছে, এটা কিন্তু হু এর নির্দেশিকা। দ্বিতীয় পয়েন্ট আমরা কি পাবো? সেটা আমরা পাচ্ছি প্যারাস্থেসিয়া, অর্থাৎ একটা অস্বাভাবিক পরিস্থিতি। অ্যানিমেল একটা বাইট করলে সমস্ত শরীরে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির একটা তৈরি হয়, আনইজি ফিলিং, ডিসকমফোর্টনেস যেগুলোকে আমরা বলে থাকি, তারই একটা ভয়ানক রূপ হচ্ছে এই প্যারাস্থেসিয়া। অর্থাৎ আমরা সেটা তার মধ্যে লক্ষ্য করব। তারপরে পয়েন্টটা দেখুন, সবাই আমরা জানি এই জন্য, আর কিছু জানি না, জানি হাইড্রোফোবিনাম মেডিসিনটা সুবাদে আমরা কিন্তু হাইড্রোফোবিয়া, আমরা সেই ক্লাস 6 থেকে আমরা পড়ে এসেছি জলাতঙ্ক, জল হইতে আতঙ্ক, জলাতঙ্ক, আমরা সবাই সেটা জানি। কি হয়, আমাদের সব ছোটবেলায় যখন থাকতাম, এই তোর কুকুর করছে, তুই কি জল খেতে পাচ্ছিস, তোর জল থেকে ভয় পাচ্ছে না তো? এরকম একটা বদ্ধমূল ধারণা বা আংশিক ধারণা কিন্তু আমাদের প্রত্যেকের মনের ভিতরে থেকে গেছে, যেটা কিন্তু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আমরা বলতে পারি এর ব্যাপক একটা পরিধি রয়ে গেছে। অর্থাৎ দ্বিতীয় আমরা কি পয়েন্ট পেলাম? হাইড্রোফোবিয়া, অর্থাৎ তার জলের প্রতি একটা প্রচন্ড ভয়। 3 নম্বর পয়েন্ট কি? রেজ অল্টারনেট উইথ কাম, তার ভিতরে একটা ক্ষিপ্রতা, রেজ মানে হচ্ছে ক্ষিপ্রতা দেখা দেয়, অল্টারনেট উইথ কাম। একটা বিশেষ সময় সে প্রচন্ড ভায়োলেন্ট, প্রচন্ড ভয়ঙ্কর একটা ক্ষিপ্র হয়ে উঠছে এবং তার কিছুক্ষণ পরে সে সম্পূর্ণ একটা কাম কোয়াইট একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। তাহলে অল্টারনেট এই রেজ এবং কাম, এই পরিস্থিতিটা কিন্তু একটা অ্যানিম্যাল বাইটের পর, বিশেষ করে যার ভিতরে হাইড্রোফোবিয়ার পরিস্থিতি অ্যারাইজ করছে, আমরা কিন্তু সেখানে লক্ষ্য করি। তার পরের পয়েন্টটা দেখুন কি লেখা আছে, কনভালশন, অর্থাৎ একটা আক্ষেপ বা একটা তর্কা টাইপের একটা কিছু তার মধ্যে আমরা দেখব, এবং সেই সঙ্গে সঙ্গে একটা প্যারালাইসিস আমরা তার ভিতরে লক্ষ্য করছি। এবং আর কি পাচ্ছি? থিক টেনাসিয়াস স্যালাইভা, অর্থাৎ
ঘন গাঢ় ধরনের স্যালাইভা, অর্থাৎ রুগীটার মুখ থেকে এই ধরনের আমরা স্যালাইভেশন পাচ্ছি। তাহলে হিস্ট্রি অফ অ্যানিমাল বাইট, প্যারাস্থেসিয়া, হাইড্রোফোবিয়া, রেজ অল্টারনেট উইথ কাম, কনভালশন, প্যারালাইসিস অ্যান্ড থিক টেনাসিয়াস স্যালাইভা, এই কতকগুলো কথা হচ্ছে এসেনশিয়াল অফ ডায়াগনোসিসের মধ্যে পড়ে। অর্থাৎ এই কটা জিনিস পেলে আমরা কিন্তু তাকে নিশ্চিতভাবে হাইড্রোফোবিয়ার লক্ষণ বলে আমরা সেটাকে মেনে নিই। এবার দেখুন, ওটা ছিল একটা প্রাথমিকভাবে। এইবার একটা মানুষকে, একটা শিশুকে, একটা বৃদ্ধকে, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে তো কুকুর কামড়াতেই পারে। তাহলে সেইখানে আমরা পেলে আমরা আর কি কি পাই সেই জিনিসটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। দেখুন, এই জন্যই এই ক্লাসটাকে আমি এতটা গুরুত্ব দিয়েছি, বা আমি চেষ্টা করব অনেক কিছু বলার। ক্লাসটা যদি দীর্ঘমেয়াদী হয় আপনারা সেটা প্লিজ ক্ষমা করবেন। এই জন্যই আমি বলবো যে আমাদের ওই কুকুরে কামড়ানোর ইতিহাস পেলাম, আর আমি হাইড্রোফোবি নামের মতো লাইসিনের মতো ওষুধ দিয়ে দিলাম, আমি তাকে বললাম যা হোমিওপ্যাথি যখন খেয়েছে আর তার কোনো ভয়ঙ্কর ব্যাপার নেই। এটা কিন্তু সবসময় নাও হতে পারে। আর একবার যদি আপনার ওই ওষুধ কাজ না করে তাহলে কিন্তু সেটা একটা মারাত্মক জায়গায় পৌঁছতে পারে। আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে, দেখুন, আমাদেরকে কুকুর কামড়াক না কামড়াক, আমাদের রুগীদেরকে তো কুকুর কামড়াতে পারে, বা তারা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার কাছে তো আসতে পারে। তার চেয়ে বড় ব্যাপার, তার যখন অন্য জায়গায় ট্রিটমেন্ট হবে তখন কিন্তু আপনার কাছে এসে সে তো পরামর্শ তো চাইতে পারে। তাহলে অ্যাজ এ মেডিকেল পার্সন আপনার কিন্তু এই রোগটা সম্বন্ধে যদি সম্যক নলেজ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা অনেকটা জায়গায় হেও ঠিক বলবো না, কোথায় যেন একটু লাজুক ভাব বা ঠিক ঠিক যেন জানি না। কারণ দেখুন, যাকে কুকুর কামড়েছে সে তো বারবার হসপিটালে যেতে যেতে সে একটা বিশাল অভিজ্ঞতায় পৌঁছে গেছে, কিন্তু আমাদেরকে তো অভিজ্ঞতা হতে হবে। তাই চলুন এইবার দেখে নি সাইন আর সিমটমস বলতে আমরা কি পাচ্ছি। তাহলে আগের পয়েন্টে পেলাম হিস্ট্রি অফ অ্যানিমাল বাইট, দো ব্যাট বাইট মে নট বি রিকগনাইজড, হুর নির্দেশিকায় লেখা আছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই এই যে ব্যাট অর্থাৎ বাদুড়, এই সকল পরিস্থিতিতে কিন্তু এখনো পর্যন্ত হাইড্রোফোবিয়ার কোনো সাইন অ্যান্ড সিমটম তারা পাচ্ছে না। সেই জন্য কিন্তু এই কথাটা লেখা আছে। তারপর দেখুন, পেন অ্যাট দ্য সাইট অফ বাইট, অর্থাৎ যে জায়গায়, আমি কুকুর নিয়েই বলছি, যে জায়গায় কুকুরটি কামড়েছে সেখানে একটা অসম্ভব ধরনের ব্যথা হতে পারে। পরবর্তী ক্ষেত্রে আমরা আসবো যদি ছড়ে যায় বা আঁচড় কাটে, এখানে এটা কিন্তু বাইট নিয়ে বলা হচ্ছে। তারপরে কি হবে আমাদের ভিতরে, পেশেন্টের ভিতরে আমরা দেখতে পাবো ফিভার। অল্প সময়ের মধ্যে 6 থেকে 8 ঘন্টা এবং একদিনের মধ্যে তার কিন্তু একটা মাইল্ড ফিভার আসে। ম্যালাইস অর্থাৎ গা ম্যাজম্যাজ করে একটা অস্বস্তি ভাব, একটু আগে যেটা বলেছিলাম সেটা থাকবে। আর কি পাবে, হেডেক কম্পালসারি, তার একটা তীব্র মাথার যন্ত্রণা, সাথে নশিয়া অ্যান্ড ভমিটিং। কামড়ালো কুকুর, কিন্তু দেখুন যে ধরনের সিমটমস গুলো এলো, যেন একটা জাস্ট একটা ডিসপেপসিয়ার মতো অবস্থা, খাওয়া দাওয়া করে গন্ডগোল করেছে বা রোদে বেরিয়েছিল একটু জ্বর এসেছে, এই সিমটমের সাথে কতখানি মিল। অর্থাৎ এই সকল সিমটম গুলোকে ইন কেস অফ বাইট আমরা কিন্তু কখনোই এড়িয়ে যেতে পারি না। তাহলে ফিভার, ম্যালাইস, হেডেক, নশিয়া অ্যান্ড ভমিটিং খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এইবার দেখুন যেটা বলা হচ্ছে, স্কিন সেন্সিটিভ টু চেঞ্জেস অফ টেম্পারেচার, বলছে ওয়েদার চেঞ্জ হলে, যখনই ওয়েদারে সামান্যতম চেঞ্জ হবে, ঠান্ডা বাতাস দেবে, তখন কিন্তু তার স্কিন প্রচন্ড সেন্সিটিভ হয়ে উঠবে। লেখা আছে দেখুন পরে, স্পেশালি এয়ার কারেন্ট, অর্থাৎ জোরে বাতাস দিলে ইভেন সে যদি পাখার নিচে পর্যন্ত বসে তার কিন্তু একটা এই ধরনের সেন্সিটিভ পরিস্থিতি, একটা ত্বক এরকম একটা সেন্সিটিভ হয়ে উঠবে। তার পরের পয়েন্টটা দেখুন, অ্যাবাউট 10 days later, ঠিক 10 দিন পর, কি প্রায় 10 দিন পর, অ্যাবাউট মানে প্রায় 10 দিন পর, দ্য সিএনএস স্টেজ বিগিন। সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন একটা ভয়ঙ্কর অবস্থা এখান থেকে কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক 10 দিন পর দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা স্টেজ এবং চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারবো, হুইচ মে বি আইদার এনসেফ্যালিটিক, অর্থাৎ প্রচন্ড পরিমাণে ফিউরিয়াস, অথবা প্যারালাইটিক অর্থাৎ সম্পূর্ণভাবে ডাম্প। একটু আগে
একটু আগেই যে কথাটা আমি বলেছিলাম, রেজ অল্টারনেট উইথ কাম, সেই জিনিসটাই এইখানে সে পরবর্তী স্লাইডে আমরা নতুন করে বলতে যাচ্ছি, হুইচ মে বি আইদার এনসেফালাইটিক, অর্থাৎ ফেভুরিয়াস, প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ততা সমৃদ্ধ একটা পরিস্থিতি, অর প্যারালাইটিক, অর্থাৎ সেখানে বলা হচ্ছে ডাম্প, সম্পূর্ণ সে আর কোনোভাবে কথা বলতে পারছে না, ধীর স্থির স্থবির বা স্টেটিসের মতো একটা অবস্থায় গিয়ে পৌঁছে গেছে। এটা কিন্তু অল্টারনেটলি দেখা যাবে। তারপরে কি বলা হচ্ছে, ডেলিরিয়াম আফটার উইথ পিরিয়ড অফ কাম, অর্থাৎ একটা বিশেষ সময় সম্পূর্ণভাবে চুপচাপ থাকার পর সে কিন্তু তার ভিতরে ডেলিরিয়াম, অর্থাৎ ভুল বোকা, প্রলাপ বোকা, উন্মাদের মতো কিছু বলা, ছটপট করা, এবং যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, এই জিনিসগুলো কিন্তু আমরা সেই পেশেন্টের মধ্যে লক্ষ্য করব। তারপরে দেখুন সেই হাইড্রোফোবিয়ার জায়গাটা, এখানে কি বলছে, হোয়েন অ্যাটেম্প টু ড্রিঙ্কস causes extremely painful laryngeal spasm, যখন সে পেশেন্টটা এইবার জল খাবার জন্য চেষ্টা করছে তখন তার এক্সট্রিমলি পেনফুল মানে প্রচন্ড যন্ত্রণাদায়ক ল্যারিঞ্জিয়াল স্পাজম, অর্থাৎ ল্যারিংসে এক ধরনের স্পাজম তৈরি হবে, যার জন্য সে জল খেতে পারবে না এবং সে একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হবে। এই যে জল থেকে ভয়, জল খেতে গেলে ভয়, এইটাই যখন আরেকটু বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়, সেইটা হচ্ছে জল দেখলে পর্যন্ত ভয়। আমরা হাইড্রোফোবি নামের যে মেডিসিনটা জানি তাতে লেখা আছে, এইখান থেকে তো তৈরি হওয়া। তার ম্যানিফেস্টেশনটা কি, যে জলের শব্দ শুনলে পর্যন্ত সে ভয় পায়। জলের শব্দ হচ্ছে, জল দূর থেকে দেখছে, কোনো একটা শাকও সে পার হতে পারছে না, জল পিপাসায় সে তৃষ্ণার্ত, অথচ সে জল পান করতে পারছে না। কি যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, আপনারা একটা বোঝার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন, সেটা কিন্তু সেই পেশেন্টের মধ্যে একটু একটু করে ফুটে ওঠে। তারপরে কি বলা হচ্ছে, ইন দ্য লেস কমন প্যারালাইটিক ফর্ম, কিছু কিছু ক্ষেত্রে অ্যান্ড অ্যাকিউট অ্যাসেন্ডিং প্যারালাইসিক রিসেম্বলিং কার মতো হবে না, গুলিয়ান ব্যারেজ সিনড্রোমের মতো। অর্থাৎ গুলিয়ান ব্যারেজ যে সিনড্রোম আমরা পাই, সেটা কি না, লোয়ার পোর্শনে যে প্যারালাইসিস হয়, আস্তে আস্তে এই ধরনের রোগীদের লোয়ার পোর্শনে কিন্তু প্যারালাইসিস শুরু করে এবং সেটা অ্যাসেন্ডিং নেচারের হয়, অর্থাৎ প্যারালাইসিসটা নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। তারপরে কি হয় দেখুন, লাস্ট কথাটা, কোমা, রোগী আস্তে আস্তে কোমায় চলে গেল। অটোনমিক নার্ভাস সিস্টেম ডিসফাংশন, এটা সম্বন্ধে আমি পরের স্লাইডে গিয়ে বলছি। তার ভিতরে কোমা, তারপরে দেখা যাচ্ছে কি অটোনমিক নার্ভাস সিস্টেমের ডিসফাংশন হবে এবং আলটিমেট পেশেন্টটা সেই জায়গা থেকে ডেথ নিশ্চিতভাবে, হ্যাঁ নিশ্চিতভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে, যেখানে আপনার আমার হোমিওপ্যাথি, এলোপ্যাথি, সারা পৃথিবীর কোনো প্যাথি দিয়ে কিন্তু সেখানে আরোগ্য করার জায়গা নেই। অন্তত 2024 সালের 30শে জানুয়ারির আমি যেটুকু বললাম এখনো পর্যন্ত এইটুকু রিপোর্ট আমার কাছে আছে। এবার দেখুন, যে দুটো শব্দ নিয়ে আমি বলছিলাম, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যেই পড়ে। আমি দেখতে পাচ্ছি না কোন কোন স্যারেরা আছেন, পার্থপ্রদীপ চৌধুরী স্যার থাকলে তো খুবই ভালো, কারণ উনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোকে খুব মানে যত্ন সহকারে গুরুত্ব দেন। যাই হোক, তো গুলিয়ান বেরার সিনড্রোম যেটা কি, সিমটমস স্টার্টেড অ্যাট উইকনেস ইন দ্য টিংলিং ইন দ্য ফিট অ্যান্ড লেগ অ্যান্ড স্প্রেড টু দ্য আপার বডি, প্যারালাইসিস মে অকার, অর্থাৎ একটা অসম্ভব ধরনের দুর্বলতা তাকে গ্রাস করে এবং সেটা আস্তে আস্তে পায়ের পাতা পা করতে করতে উপর আপার বডি পর্যন্ত পৌঁছে যায় এবং সমস্ত শরীরে কিন্তু একটা প্যারালাইসিস দেখা দেয়। এটা হচ্ছে গুলিয়ান বেরা সিনড্রোমের মধ্যে আমরা পাচ্ছি। আর একটা কথা বলেছিলাম যেটা দুটোর মধ্যে পাবো, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু ওই ধরনের হাইড্রোফোবিয়া রোগীর একটা নেচার বা পরিস্থিতি, মৃত্যুর আগে জায়গাটা ঘটছে। তাহলে এখানে কি হচ্ছে, ইট ইজ এ কম্পোনেন্ট অফ পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম দ্যাট রেগুলেটস ইনভলেন্টারি ফিজিক্যাল প্রসেসেস ইনক্লুডিং হার্ট রেট, ব্লাড প্রেসার, রেসপিরেশন, ডাইজেশন অ্যান্ড সেক্সুয়াল অ্যারোজিয়াল। অর্থাৎ এই যে অটোনমিক নার্ভাস সিস্টেমের ডিসফাংশন, সেটাতে কি হচ্ছে আমরা, তাহলে দেখুন এই ধরনের পরিস্থিতিগুলো তার কি হবে না,
এই পরিস্থিতির যে ফিজিওলজিক্যাল প্রসেসগুলো কিন্তু সমস্ত বন্ধ হয়ে আসবে। হার্ট রেট, ব্লাড প্রেসার, রেসপিরেশন, ডাইজেশন অ্যান্ড সেক্সুয়াল অ্যারোজাল, অর্থাৎ তার এই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো আস্তে 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 তাকে আমরা কিন্তু গ্রাস করতে দেখতে পাবো। তাহলে এই তো গেল তার পরিস্থিতি, এই তো গেল একজন রোগীর ভয়ঙ্কর দশা। একটা বাইট, একটা ম্যাড ডগ বাইট যে কি পরিমাণে মৃত্যুর কোলে একজন মানুষকে অচিরেই ফেলে দিতে পারে সেটা সম্বন্ধে বললাম। এবার দেখুন ল্যাবরেটরি ফাইন্ডিংস। ল্যাবরেটরি ফাইন্ডিংস আপনারা নিশ্চয়ই ছবিটা দেখছেন। আসলে আমি ছবিটা রাখলাম কেন, এটাই বলতে বা বোঝাতে। দেখেছেন কুকুরের ক্ষিপ্রতাটা, আসলে বলতে চাইছে ভাই আমি কামড়ালে তোমরা কি ল্যাবরেটরি ফাইন্ডিংস পাবে। আসলে এখনো পর্যন্ত কুকুরে কামড়ের পর কোনো প্রকার ল্যাবরেটরি ফাইন্ডিংস আবিষ্কার হয়নি, বা বিজ্ঞান এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যে এ কতটা ভুগছে বা এর ভবিষ্যৎ কি, বা এখান থেকে কোনো প্রকার পরিস্থিতি বা প্রগনোসিস আমরা যেটাকে বলি একটা প্যাথোলজির মাধ্যমে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো পাওয়া যায়নি। অর্থাৎ আমরা ভুল করে কোনো অবস্থাতেও যে ল্যাবরেটরি ফাইন্ডিংস দিয়ে জানতে পারবো হাইড্রোফোবিয়ার কেস কতটা, বা এই পদ্ধতিতে তার কতটা ভয়ানক পরিস্থিতি হতে পারে, আমরা কিন্তু কোনোটা জানতে পারছি না। তাহলে এবার দেখুন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা সামান্য কিছু ভাবতে পারি যে আমরা এখানে কি ভাববো। আমাদের ভাবার ভিতরে কিন্তু কোনো কিছু নেই। আমরা দু তিনটে জিনিস করতে পারি। সমস্ত কুকুরকে ভ্যাকসিনেশন করা, যেটা সম্ভব নয়, কিন্তু আমরা তো আমাদের বাড়ির কুকুরগুলোকে, যাদেরকে নিয়ে আমরা প্রায় সময় থাকি, খেলি, খাওয়াই, বাচ্চাদেরকে তাদের সংস্পর্শে রাখি, তাহলে সেই কুকুরগুলোকে আমরা ভ্যাকসিনেট করতে পারি। এই একটা ম্যানেজমেন্ট আছে। এছাড়া আর কোনো ম্যানেজমেন্ট আছে বলে এখনো পর্যন্ত আমি কিন্তু জানতে পারছি না, বা আমার কিন্তু জানা নেই। তো এখানে ম্যানেজমেন্টের কোনো কিন্তু জায়গাটা সুস্পষ্ট নয় যে একটা পেশেন্টকে কিভাবে ম্যানেজমেন্ট করব। কিন্তু আমরা চাইলে তার, এক মিনিট, আমরা চাইলে তার প্রিভেনশন, একই ব্যাপার। প্রিভেনশনে কিন্তু আমরা কি করতে পারবো, কুকুরে কামড়ে দিয়েছে আমরা সেখানে প্রিভেনশন বলতে আমরা এইটুকুনি বলতে পারি যে নিজেকে সংযত রাখা, ওই রাস্তার উন্মাদ কুকুরগুলো থেকে এড়িয়ে যাওয়া, রাতে বিরতে বেরোলে বা অনেক সময় আমরা দেখি বাইকে করে গেলে কুকুররা কিন্তু পিছনে ধাওয়া করে, অর্থাৎ রাত্রের দিকে বেরোলে যেন আমরা ওই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন না হই, সেটা সম্বন্ধে আমাদের ভাবা। আর একটা জিনিস খেয়াল করবেন, আমরা খুব দেখেছি যে অনেকগুলো ছেলে তো খেলছে, একটা ছেলেকে কিন্তু কুকুরে মাঝে মাঝে তাড়া করে। আসলে বুঝবেন ওই ছেলেটি কখনো কখনো ওই কুকুরটিকে মানে বেশ সুযোগ যখন পেয়েছে একটা ঢিল টিল ছুঁড়েছে এরকম আর কি। তো সেই রকম যেন না আমরা কখনো কুকুরকে ক্ষিপ্ত রাখি, কারণ কুকুরের স্মৃতিশক্তি কিন্তু প্রবল। সে যাকে আক্রমণ করবে বলে মনে করে তাকে কিন্তু সে আক্রমণ করেই বসে। তাহলে এই জায়গাটা প্রিভেনশনের মধ্যে আমরা রাখতে পারি যে কুকুরের সাথে আমরা একটা বন্ধুত্বপূর্ণ রাখবো, কারণ কুকুরের মতো গৃহপালিত প্রভুভক্ত তো কোনো কিছু নেই, কিন্তু এই কুকুরই যখন ভয়ঙ্কর হয়ে ওঠে তখন তো মুশকিল। অর্থাৎ ও যেন আমাদের প্রতি ভয়ঙ্কর না হয়, সেই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে বা আমাদের জানতে হবে। এবার দেখুন পরবর্তী স্টেজে গিয়ে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে একটা লোকাল ট্রিটমেন্ট। এটা আমাদের কিন্তু খুব জানা দরকার। কেন জানা দরকার? কুকুরে কামড়ালো, আপনি হোমিওপ্যাথ হয়ে কি করবেন সেটা আমি জানি না, কিন্তু মানুষ হিসেবে তাকে কিন্তু আমি অন্তত প্রথমে কুকুরে কামড়ালেও যাই করি না কেন, কতগুলো ঘটনার তাকে আমি কতগুলো বিষয় সম্বন্ধে সচেতন আমি করতে চাইবো। তারপরে আমি তাকে হসপিটালে পাঠাবো, তারা কি গাইডলাইন দিচ্ছে বা তাদের শিডিউল কি সেটা জানার জন্য, বা তারা কি বলেন আমি একটু পরে আলোচনা করছি সেগুলোতে। তো এখানে কি করব,
থ্রু আউট ক্লিনিংস, অর্থাৎ সেই জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কারভাবে সাবান দিয়ে অন্তত 20 থেকে 25 মিনিট ওপেন করে তাকে ধুয়ে দেওয়া উচিত। এবং এটাকে কি বলবো, কি বার্ডিমেন্ট, আমার এই মুহূর্তে কিছু মনে করবে না, ঠিক বার্ডিমেন্ট শব্দটা আমার মনেটা এই মুহূর্তে আমার হচ্ছে না, মনে পড়ছে না। তবে পরের কথাটা লেখা আছে, অ্যান্ড রিপিটেড ফ্লাশিং অফ উন্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার আর ইম্পর্টেন্ট। অর্থাৎ সেই জায়গাটাকে খুব জলের ঝাপটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সাবান দিয়ে ধুয়ে সেই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করা উচিত। wound causes by the animal bite should not be sutured, অর্থাৎ কোনো অবস্থাতেই যে জায়গাটাকে কুকুরে কামড়েছে যতই রক্তক্ষরণ হোক যাই হোক কখনো সেলাই করবেন না। যদিও সেলাই করা এর মধ্যে পড়ছে না, পাবলিক জায়গায় কামড়েছে সে সেলাই করবে না, কিন্তু সে একটা ভুল করে বসে অনেক সময়, যে দড়ি দিয়ে বেঁধে বা কাপড়ে করে বেঁধে বা ব্যান্ডেজ করে ফেলে তারা। কিন্তু এখানে নির্দেশ হচ্ছে কোন অবস্থাতেই ডগ বাইট বা হনুমান যেখানে আঁচড়ে দিয়েছে, ছড়ে দিয়েছে, বা অন্য কোনো কি বলবো এটাকে, কি বলে, শিয়াল বা বেজি, যেভাবে বলুন, যখনই আঁচড় দেয় বা কেটে দেয় সে বা কামড়ে দেয়, কখনই কিন্তু সেই জায়গাটাকে আমাদের বেঁধে ফেলা উচিত নয়, ওপেন রাখা উচিত। এবং ওইভাবে পরিষ্কার করে 20 থেকে 25 মিনিট সম্পূর্ণভাবে ওয়াশ করার পর আপনাকে কিন্তু হসপিটালে যাওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। তো আজকে আমি এই যে গভর্নমেন্টের যেটা শিডিউল আছে, গভর্নমেন্টকে গেলে আজকে দেখুন একটা সময় 14টা ইঞ্জেকশনের কথা পেয়েছি, বিভিন্ন সময় তাদের নর্মস বদলেছে, শিডিউল বদলেছে। তো ঠিক এই মুহূর্তে 2024 সালের জানুয়ারি মাসের যে শিডিউল আজকে গভর্নমেন্ট মানছে, আমি সেইটা সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই। তবে এখানে আমি একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পেয়েছি, যিনি স্বাস্থ্যকর্মী, যিনি এই ধরনের এভিআর অর্থাৎ এআরভি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমরা তার কাছ থেকে জেনে নিতে চাইব যে এই পরিস্থিতিতে তারা কি ধরনের ওষুধ দিয়ে বা কি কি প্রিকশন নেন, বা রুগীদেরকে কি বলেন কি বলেন না, তো সেটা নিয়ে আমরা জানতে চাইছি। তো আমি এখনই চলে যেতে চাইছি, হ্যাঁ উপস্থিত আছেন উনি, মিসেস অঞ্জনা বর্মন, স্বাস্থ্য বিভাগের কর্মী, এআরভির সাথে ওতপ্রোতভাবে সংযুক্ত। মিসেস বর্মন, আপনাকে ওপেন হওয়ার জন্য রিকোয়েস্ট করছি, আপনি যদি আছেন, আপনি এই এআরভি সম্বন্ধে আমাদেরকে অন্তত যদি কিছু জানান তাহলে আমরা একটু উপকৃত হতাম। মিসেস বর্মন। নমস্কার, নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম, আপনি বলুন। জি জি ম্যাম, আচ্ছা, সবাইকে নমস্কার জানিয়ে আমি এআরভি গাইডলাইন সম্পর্কে কিছু বলছি। ডক্টর বর্মন তো এতক্ষণ অনেক কিছুই আপনাদের বললেন এবং আপনারা অনেক কিছু শুনলেন, জানলেন, এবং আমি এআরভির শিডিউল সম্পর্কে কিছু বলছি। প্রথমেই বলছি যে মানুষের যেটা চেতনাটা খুবই কম। এখনো পর্যন্ত কিছু কিছু মানুষের চেতনা আসেনি যে কুকুর বিড়াল এইসব কামড়ালে আগে তার ট্রিটমেন্টটা দরকার, বা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন যেটা আমাদের দেয়া দরকার। সেই জন্য প্রথমেই করতে হবে, আগে ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে যেটা প্রাথমিক কাজ, কাকে কুকুর বিড়াল এসব কামড়ালে বা আঁচড়ালে প্রথমেই সাবান দিয়ে ধোয়া, 10 থেকে 15 মিনিট একদম ফেনা করে লাইফ বয় সাবান দিয়ে ধুতে হবে। কোনো এখানে আজকাল হচ্ছে ওই স্যাভলন, ডেটল এইগুলো না দিয়ে আগে আমাকে সাবান দিয়ে ধুতে হবে জায়গাটা। তারপরে আমি ডাক্তারের কাছে যাব বা হসপিটাল, সেখানে গিয়ে প্রথমে টিটেনাস, এরপর আমাদের এআরভির যে শিডিউলগুলো সেইগুলো আমি বলছি কিভাবে নেওয়া হচ্ছে। সরকারি যে গাইডলাইন্স 0, 3, 7, 20 ডেজ, এই 4টে ডোজে আপনাকে নিতে হবে। 0 ডোজ ধরা হচ্ছে যেদিন আমরা প্রথম নিচ্ছি,
সেটাই হচ্ছে আমাদের 0 ডোজ। তারপরে 3, 7 এবং 28 এই ডোজগুলো কোনোভাবেই মিস করা যাবে না। আচ্ছা, এর মধ্যে 0, 3, 7 এই 3টি ডোজ খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি ডোজকে মনে রাখতে হবে, কোনোভাবে মিস করা যাবে না। ওই 3 দিন মানে 0 ডেজে এবং 3 ডেজ আর 7 ডেজ এই 3টে ডোজকে আপনাকে কোনোভাবেই মিস করা যাবে না, এগুলো নিতেই হবে। এরপর যদি কোনো ডোজ মিস হলো তাহলে সেটা ডক্টর বাবুর পরামর্শ অনুযায়ী আপনাকে আবার নিতে হবে। এছাড়াও যেগুলো ধরুন যাদের কম মানে আজড়েছে বা দাগ হয়েছে সেই জন্য এগুলো দেওয়া হচ্ছে, এছাড়া যাদের বেশি মানে অনেকে রক্ত বেরিয়েছে বা অনেক কিছু খাবলে নিয়েছে, কুকুর অনেক সময় এসে খাবলে নিয়ে কি বিড়াল, সেইগুলোর জন্য আলাদা একটা ইঞ্জেকশন দেওয়া হয়, সেটাকে ইমিউনোগ্লোবিন, সেটা বডি ওয়েট অনুযায়ী দেওয়া হয়। সেটা 72 ঘন্টার মধ্যে আপনাকে নিতে হবে। আর এইটা নেওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এআরভিটা নিয়ে নিতে হবে। সেটা কেউ যদি প্রথম দিন যেদিন হয়েছে আসতে পারলো না, সে যদি ধরুন পরের দিন এলো কি 2 দিন পরে এলো, আগে এসে তাকে কোনো রকম জিজ্ঞাসা না করেই মানে জিজ্ঞেস করতে হবে যে কবে হয়েছে, কোনো কিছু না বলেই তাকে সেই দিনকে ওই ডোজটা দিয়ে দিতে হবে। এরপর বাকি ডোজগুলো তাকে নিয়ে নেওয়ার জন্য বলতে হয়। কিন্তু অনেকেই কি করেন দেখুন, 0, 3, 7টা ওরা নিয়ে যেটা 28 দিনের দিন, সেটা যেহেতু একটু লং ডেজ সেজন্য অনেকে সেটা ভুলে যায় বা কোনো কারণে সেটা আর আসে না। তখন কিন্তু যারা পুনরায় আসছে তখন আমরা বা আমাদের সরকারি যে গাইডলাইন সেটা ডাক্তারবাবুর কাছে আমরা পাঠানো হয়, ডাক্তারবাবু তখন সেটাকে তাদের বুঝিয়ে দেন যে এটা আপনাকে নিতে হবে। যদি সে 2 দিন পরে আসে তাহলে আমরা 4th ডোজটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরপর আমি বলবো এই ডোজটা তো বলা হলো, এই ডোজটা 2টো হাতে দেওয়া হয়, ইন্ট্রাডার্মাল। আচ্ছা, এই ডোজটা হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু একই ডোজ, যে বাচ্চা বলে তার কম ডোজ, বড় বলে তার বেশি ডোজ সেটা নয়, ডোজটা হচ্ছে সবার একই। আর একটা যেটা, এটা হচ্ছে যেমন প্রেগনেন্ট মাকেও কিন্তু এগুলো দেয়া হয়, কিংবা যে বাচ্চা মায়ের বুকের দুধ খাচ্ছে তাকেও দেয়া হবে। এটা কোনো নয় ভ্যাকসিন, ওই যে বাচ্চা বলে দেয়া হবে নাকি, যে বাচ্চা মা হচ্ছে যে বুকের দুধ, যে বাচ্চা মায়ের বুকের দুধ খাচ্ছে সে নিতে পারবে কিনা, কিন্তু এটা সবাইকেই দেয়া হয়। আর একটা কথা বলবো, যেটা যে এই সরকারি গাইডলাইনে তো এইগুলো আছে, এইগুলো তো কোনো আরেকটা বলবো যেটা আমি একটা গল্প নয় মানে আমার অভিজ্ঞতা নয় দেখা, যে এই এটা কোনো মতোই অবহেলা করা উচিত না। আমরা অনেক সময় কি করি, যা বা মানুষ কি করে যে একটুখানি আঁচড়ে দিয়েছে নেবো না, কোনো কিছু ব্যাপার না, একটা টিটেনাস নিয়ে আর এলো না। একটা ঘটনা বলছি, একজন বাড়ির মানে একটি সম্ভবত কোথায় বাড়ি আমার এখন মনে নেই, মানে ওনাকে কুকুরে কামড়েছিল, উনি বাড়িতে জানাননি। এবার 3 মাস পরে ওনার দেখা গেল কি যে প্রচুর গা হাত ব্যথা, হাই ফিভার। তখন বাড়ির লোক কি করলো, ওনাকে হসপিটালে নিয়ে যায়। উনি কিন্তু তখনও বলেননি কি হয়েছে, যে আগে ওনাকে কুকুর কামড়েছিল বলে। তারপর যখন জ্বর কমছে না, আরো অন্যান্য ওনার দেখা যাচ্ছে প্রবলেম, তখন উনি বললেন যে আমাকে 3 মাস আগে কুকুরে কামড়েছিল, বাড়ির লোক বলেছিল, আমি কিন্তু ইঞ্জেকশন নিইনি, বাড়ির লোককে আমি জানাইনি। তখন সঙ্গে সঙ্গে ওনাকে বেলেঘাটা আইডিতে রেফার করা হয়। ওখানে গিয়ে কিন্তু উনি 2-1 দিন এরপরে কিন্তু মারা যান। তখন ওই আইডি হসপিটালে ওনার বাড়ির
যতজন ওনার সংস্পর্শে এসেছিলেন, মানে প্রায় বোধহয় 7 জন মতো ওনার মেম্বার ছিল, তাদের মধ্যে যারা একদম ক্লোজে ছিল ওনার, তাদের মধ্যে 4 জনকে ওইখানেই ভ্যাকসিন প্রথম ডোজ দিয়ে দেয়। দিয়ে এবার তাদের বলে দেওয়া হয় যে আপনারা বাড়ির সামনে কোনো সরকারি হসপিটাল থাকলে সেখান থেকে অবশ্যই এই ডোজগুলো নিয়ে নেবেন। আমরা এসে জানলাম কি যখন এলো একই বাড়ির 7 জন যখন আসে, আমরা তখন জিজ্ঞাসা করলাম, তখন আমাদের ঘটনাটা বললো। তাহলে এই যে অবহেলা করলো, অবহেলা করার ফল কি হলো? তার মৃত্যু। এছাড়াও আরো এসেছিল মানে আরো 2টো কেস, তাদের বয়স 14 থেকে 15, আমার ছেলে হসপিটালে নিয়ে এসেছিলেন। তাদের ওই হাত পা বাঁধা অবস্থা, আলাদা গাড়িতে করে নিয়ে এলো। তাদেরও ওই ছেলেটি বিড়ালে আঁচড়ে ছিল, বাড়িতে জানায়নি। তারপরে যখন এরকম নানা রকম প্রবলেম দেখা দিল, বাড়ির লোক করলো, তখন হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু সেই বাচ্চাও কিন্তু তাকে বাঁচানো যায়নি। অতএব দেখতে পাচ্ছেন যে আমরা এই যে অবহেলা করলে কি হতে পারে, আমাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে। অতএব আমি বলবো যে এটা কোনো মতেই অবহেলা করা উচিত। সামান্যতম যদি আঁচড়ে দেয়, হয়তো দাগ বোঝা যাচ্ছে না, অনেকে এসে বলে যে আমার তো কিছুই হয়নি, ডাক্তারবাবু ইঞ্জেকশন লিখে দিলেন দিদি। আমি বলছি শুনুন, কিছু না হলেও এটা একটা ভ্যাকসিন, এটা নিলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু না নিলে আপনার অনেক কিছু প্রবলেম হতে পারে। তখন বললে ডাক্তারবাবু, ডাক্তারবাবু যখন বলেছেন আপনাকে নিতে হবে, আর নিয়ে নিন, এতে কোনো ভয়ের কিছু নেই, এবং এটা নিলে কোনো ক্ষতি হবে না। এবং আপনারাও এবং পরবর্তী অন্য কাউকে বলবেন, বাড়ির কাউকে। আর প্রথমে আবার কেউ কেউ এসে বললো যে দিদি এসে আমাকে আঁচড়ে দিয়েছে, আমি আগেই হসপিটালে চলে এসেছি। আমরা তখন বলি হসপিটালে এসেছেন ঠিক কথা, কিন্তু আগে কি করেছেন, ধুয়েছেন? বলছে যে না। আমরা তখন তাদের বলে দিই যে আগে কিন্তু জায়গাটা ভালো করে ধুয়ে দেবেন, সাবান দিয়ে 10 থেকে 15 মিনিট একদম ফেনা করে ধোবেন, তারপরে আপনি হসপিটালে আসবেন। বললো ঠিক আছে। এবং এগুলো আপনারা আবার পরবর্তী মানে বাড়ির অন্য কারো হলে বা পাশাপাশি যারই হোক না কেন, এগুলো বলে দেবেন। আর কিন্তু হসপিটালে অবশ্যই আসতে পারলে ওই ডোজগুলো নেওয়ার জন্য আপনারা বলে দেবেন। বলছে হ্যাঁ। ম্যাডাম, একটা জিনিস আমি জানতে চাইছিলাম হ্যাঁ যে বলুন। অনেক সময় আমাদের বেশ কিছু প্রশ্ন আসে বা জিজ্ঞাসা থাকে, যাকে কুকুরে কামড়েছে বা যার চিকিৎসা চলছে ভ্যাকসিন মানে এআরভি দিয়ে, তারা কি একে অন্যের সাথে একসাথে বসে খাওয়া, একসাথে শোয়া, বা তার আপনি তো বলেছেন যে একটু আগে যে তার সন্তানকে সে স্তন্যপান করাতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, আমরা জানলাম। বা এটাও বলেছেন যে তার যে শিডিউল ভ্যাকসিনেশন চলছে তার সাথে এটার কোনো মানে কন্ট্রাডিকশন নেই, শিডিউল ভ্যাকসিন তার মতো হবে, এবং আপনি আপনার এই যে 0, 3, 7, 14 এবং 28 ডেজে যেটা দিচ্ছেন সেটা আপনি দেবেন, এতদূর ঠিক আছে। কিন্তু এই যে একসাথে থাকা, একসাথে খাওয়া, এটা নিয়ে কি কোনো প্রকার রেস্ট্রিকশন আছে? শুনুন, একসাথে থাকা নিয়ে কোনো প্রবলেম নয়। একসাথে খাওয়াটা বলতে আমরা যেটা বুঝি যে ধরুন মুখ এবার লালা যদি কারো জলাতঙ্ক হয়ে থাকে তবেই সেটা ভয় থাকে, এবং লালাটা যদি কারো যায়, ধরুন একটা আমি ফল কামড়ে খাচ্ছি, আবার সেই কামড়ানোটা আমি তাকে দিলাম, মানে আমার কুকুরে আমাকে কামড়েছে, আমি ফলটা খেয়ে আবার আরেকজনকে দিচ্ছি, এটাতে কিন্তু আমরা নিষেধ করি। কেননা একসাথে একটু মুড়ি খেলাম তাতে কিছু হয় না, 1 গ্লাসে জল খাওয়াটা উচিত নয়, আর ওই ফলও খাওয়া উচিত নয়। মানে আপনি বলতে চাচ্ছেন যেখানে লালার সম্পর্ক থেকে গেছে সেই হ্যাঁ। জায়গাগুলো থেকে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, তাই তো? আর বলতে আপত্তি নেই, তবু অনেকে প্রশ্ন করে, আমরা এরকম সম্মুখীন হয়েছি, এখানে সবাই চিকিৎসক, এই সময় যদি কোনো প্রকার সহবাসের কি কোনো রেস্ট্রিকশন আপনারা দেন? না, ওটাতে কোনো কিছু রেস্ট্রিকশনের কিছু বলেননি। আমরা মানে যেটা ডাক্তারের কাছ থেকে জেনেছি, ডাক্তাররা আমাদের বলেছেন না, ওটাতে কোনো কিছু ব্যাপার না, ওটা আচ্ছা ওনারা মেলামেশা করতে পারেন আর। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্রতম জায়গায় এসে আপনাদের মতো যে যে কৃতিত্ব আপনারা করে চলেছেন সেখানে আসার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাফ করবেন, একটা প্রশ্ন করতে পারি কি স্যার? আমি নিজামুদ্দিন বলছি। এই প্রসঙ্গে একটি প্রশ্ন ম্যাডামকে করতে পারি কি?
জেনারেলি আপনি বক্সে দিয়ে দিন, কারণ এইভাবে তো করা হয় না। প্রশ্ন করা হয়, আপনি শেষে প্রশ্ন করুন, ক্লাস চলতে চলতে তো করা যাবে না। হ্যাঁ, আপনি উনি আসলে নিশ্চয় করবেন, থামবেন কি সেটাই আমার জানি না। ক্লাস শেষ হয়ে ওকে, গেলে। ঠিক আছে। সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে হ্যাঁ, আপনি ভালো থাকুন। এবার ঠিক দেখুন, আছে, সবাই ভালো থাকুন। হ্যাঁ আপনিও ভালো থাকুন। তো আমরা এত কিছু জানলাম, আমরা এত কিছু বুঝলাম, আমাদের হাত পা বাঁধার জায়গাটা আমরা বুঝতে পেরেছি, রুগীর হাত পা বাঁধার অবস্থাটা আমরা উপলব্ধি করতে পেরেছি। একটা সংকটপূর্ণ জায়গায় দাঁড়িয়েছি, কারণ একটু আগে আমি একটা স্লাইড দেখিয়েছিলাম যেটাতে যে ল্যাবরেটরি ফাইন্ডিংস এর কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা পাইনি। পরে কি হবে জানি না, হয়তো পেলে আমাদের এই করাল গ্রাস বা আমরা যে ভয়ানক একটা জায়গায় দাঁড়িয়েছি সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। সে যাই হোক, এবার ট্রিটমেন্টের ব্যাপারে এলে একটা কথা যেটা আমাদের একদম সর্বজন বিদিত, প্রত্যেকটি হোমিওপ্যাথ খুব ভালো করে জানেন বা প্রত্যেকটা বইয়ে লেখা আছে, সেটা হচ্ছে কি ইন কেস অফ ডগ বাইট বা এরকম জায়গায় যখন হিংস্র জন্তু জানোয়ার কামড়ায় বা আঁচড়ে দেয়, সেখানে লাইসিন বা হাইড্রোফোবিন নামের কথা কিন্তু বলা আছে। যারা ওইটাকে অস্বীকার করেন তারা হয়তো বলবেন যে আমি আমার লক্ষণ হিসেবে দেবো, তারাও ততটাই ঠিক, আমার কোনো আপত্তি নেই। সেখানে বেলেডোনা এবং লিনাম পালের মতো মেডিসিন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে ডক্টর বরিকের আমরা যদি বই খুঁজি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানাগেলিস, অ্যান্টিমক্রুট, বেলেডোনা, ক্যান্থারিস, হায়াসামাস, ল্যাকেসিস, লাইসিন, স্ট্রামোনিয়াম এবং সালফার, এই কয়েকটা মেডিসিনকে উনি লক্ষণ মেনে অনেকখানি গুরুত্ব দিয়েছেন। ওষুধগুলো আরেকবার বলছি: অ্যানাগেলিস, অ্যান্টিমক্রুট, বেলেডোনা, ক্যান্থারিস, হায়াসামাস, ল্যাকেসিস, লাইসিন, স্ট্র্যাম এবং সালফার। এই মেডিসিনগুলো অবস্থা দেখে তার লক্ষণ বিচার করে, এটা তো আর কোনো ভ্যাকসিনেশন নয় যে কোনো একটা নির্দিষ্ট নর্মস বা শিডিউল মেনে চলবে। আমাদের এই ওষুধগুলো দেওয়া হবে সম্পূর্ণভাবে লক্ষণ ভিত্তিক ভাবে বা আমাদের রুগীটা কি অবস্থায় আছে তার উপরে। কিন্তু যদি আমরা কেন্ট রেপার্টরি খুঁজি, কেন্ট রেপার্টরিতে পেজ নাম্বার 52-তে একদম উল্লেখ আছে যে মেডিসিনগুলো, সেগুলো এড়িয়ে যেতে পারি না আমরা কখনো। কেন পারি না? কারণ এখানে যে রেপার্টরির মাহাত্ম্য, যেমন কি কোনো ওষুধ বাদ পড়ে গেল আমাদের ভিতরে যেটা আমরা দিতে পারতাম বা এই ইনস্ট্যান্ট আমাদের মধ্যে মনে পড়ছে না, তো আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু দেখে নিতে চাইবো। সেখানে দেখুন বেলেডোনা, এই যে ফিয়ার অফ ডগ বা ফিয়ার অফ ব্ল্যাক অ্যানিম্যাল বা ফিয়ার অফ বার্কিং, বিভিন্ন ভাবে আপনি যেভাবে ব্যাখ্যা করুন না কেন, এই বেলেডোনার সাথে কিন্তু এই ধরনের মেডিসিন গুলো বা এই ধরনের সমস্যার একটা প্রচন্ড সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ক্যান্থারিস, সেই যে জায়গাটা যেখানে ম্যাডাম বলছিলেন যে সাবান জল দিয়ে, হ্যাঁ সেটা নিশ্চিতভাবে, এবং আমি মনে করি আপনার প্রয়োজন মনে করলে আপনি ক্যান্থারিস লোশন বা মাদার টিংচার দিয়ে জায়গাটাকে আপনি ওয়াশ করতে পারেন, কারণ এটা এক ধরনের অ্যান্টিসেপটিকের কাজ করে। কুপ্রামেটের মতো মেডিসিনের কথা ডক্টর কেন্ট বলছেন। হাসামাস তো আছে, আয়োডাম আছে, ল্যাকেসিস আছে, লাইসিন এবং স্ট্রামোনিয়ামকে উনি ফার্স্ট গ্রেডে রেখেছেন এবং এইভাবে ক্যাপিটাল এবং বোল্ডে লিখেছেন, অর্থাৎ আমরা এই জায়গাটা কোনো অবস্থাতেই এড়িয়ে যেতে পারি না। এবার দেখুন, অনেক রুগী পাই আমরা, অনেক রুগী কেন, আমরা তো যে কোনো কেস টেকিং করলে পাস হিস্ট্রি খুঁজি, সেখানে আমরা ডগ বাইটের আমরা ইতিহাস নিই, বা হনুমান, বাঁদর, ছাগল বা যত ধরনের অ্যানিমেল আছে সেখানে কোনো আছড়েছে কিনা যদি পেয়ে থাকি, তাহলে কিন্তু আমরা লাইসিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করি, বা যখন দরকার পড়ে, শুরু করি বলে একটা ভুল হবে, যখন অ্যান্টিমাজমেটিক ওষুধ দেওয়ার দরকার হয় বা যখন অবস্টাকেল অফ দ্য ওয়ে অফ রিকভারি আমরা পাই, তখন কিন্তু এই ধরনের লাইসিনের মতো মেডিসিনটা কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করি। লাইসিন ছাড়া অন্য ওষুধও আসতে পারে, কিন্তু আমরা ব্লাইন্ড হয়ে যাই এখানে। ব্লাইন্ড বলছি এই জন্যই কারণ আমি তো নিজে ব্লাইন্ড, সেই জন্য আমার মনে হচ্ছে সবাই বোধহয় ব্লাইন্ড, সেই জন্য বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে এই জায়গাতে আমাদের কিন্তু ব্লাইন্ডনেস কিন্তু একদম চলবে না, আমাদের পুরো নির্ভর করতে হবে লক্ষণের উপরে, তবে কি কিন্তু আমরা সেই জায়গাটাতে পৌঁছতে পারবো। আর নতুন ভাবে এইটা নিয়ে বলার কিছু একটা জায়গা আছে বলে মনে করি না, তবে এইটুকুনি আমি বলবো সবাইকে, যেটা মোটেই কিন্তু মানে হেলাফেলা করে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা নয়। হাইড্রোফোবিয়া প্রচন্ড ভয়ঙ্কর একটা জিনিস, নিজের অভিজ্ঞতা থেকে বলেছি। তো যতটা পারবো, যতটা চেষ্টা করব, সম্পূর্ণ একা বীরের মতো না দাঁড়িয়ে আর 5জন বীরকে সঙ্গে নিয়ে, অর্থাৎ মডার্ন মেডিসিন যেভাবে তাদের গাইডলাইন দিচ্ছে, শিডিউল দিচ্ছে, সেইটা শরণাপন্ন হয়ে আমাদের মনে হয় চিকিৎসা করাটাই সব থেকে বাঞ্ছনীয়। এবং যে সকল রুগীরা আসবে
যে কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম, আলোচনা করলাম, সেটা সম্বন্ধে কিন্তু আমাদের আরো বেশি মানে সচেতন হওয়া উচিত। আমাদের যারা পেট আছে, শুধু তাই নয়, এরকম আমি পেয়েছিলাম রোগী, তার বাড়িতে কিন্তু খরগোশ থাকে, আর খরগোশরা দেখবেন যে প্রচন্ড দ্রুত বংশ বিস্তার করে। এক ভদ্রলোকের কোনো অবস্থাতে সর্দি সারছিল না, তার পাস হিস্ট্রি কেন, বর্তমান আমি যখন হিস্ট্রি নিতে গেলাম পেটের কথা, যে বাড়িতে কোনো প্রকার জীবজন্তু আছে কিনা, উনি বলেছিলেন যে হ্যাঁ আমার কাছে দুটো খরগোশ আছে। দুটো খরগোশ মোটামুটি বেশ কিছুদিনে 12-16টা খরগোশ পরিণত হয়ে গেছে বাচ্চা দিতে দিতে। তো তার ওই ধরনের প্রচন্ড পরিমাণে অ্যালার্জিক রাইনাইটিস সারাতে গিয়ে তাকে দুটো কথা বলেছিলাম, যে আপনাকে ওই র্যাবিস গুলোকে বিদায় করতে হবে, তবে গিয়ে আপনি সারবেন। আর তাকে দেয়া হয়েছিল লাইসিনের মতো মেডিসিন সিএম ডোজে। তো ভগবানের আশীর্বাদে সে ভদ্রলোক আজকে প্রায় 4 বছরের উপর হয়ে গেল, তার সর্দি কাশির ওই যে অ্যালার্জিক রাইনাইটিস যেটা ছিল সেটা নেই। আসলে দেখুন, কজটাকে আমরা দূর করেছি এবং উপযুক্ত ওষুধ দিয়েছি। উপযুক্ত ওষুধ বলতে আমার মনে হয়েছিল যে হাইড্রোফোবিনাম দিলে তার কমবে, সেটা যেরকম দিয়েছি, তার সাথে সাথে ম্যানেজমেন্টের একটা খুব বড় ব্যাপার ছিল যে আমি তাকে এই র্যাবিস থেকে কিন্তু দূরে থাকতে বলেছিলাম। তো যাই হোক, আজকে আলোচনা হলো, আজকে আমরা আলোচনা করলাম, স্যারেরা আছেন, এখন এটা নিয়ে তাদের মতামত, সুচিন্তিত মতামত বলবেন। সে যাই হোক, একটা জিনিস ডক্টর নিজামুদ্দিন স্যার বোধহয় কিছু বলতে চাইছিলেন, তিনি যদি এখন কিছু বলেন আমি তাকে বলার জন্য অনুমতি দিচ্ছি, তারপর আমি ক্লাস থেকে বিদায় নেব। ডক্টর নিজামুদ্দিন স্যার। ডক্টর নিজামুদ্দিন স্যার, আপনি কথা বলতে পারেন? হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? জি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি জানতে চেয়েছিলাম ওই সময়, যেহেতু ম্যাডাম ছিলেন, 0, 3, 7, 14 and 28 এই যে ডোজগুলো উনি বলছিলেন, মানে আমার ক্লিয়ার হতে চাইছিলাম এই বিষয়টাই, যে যেদিনকে ফার্স্ট ডোজ দেওয়া হবে সেটাকে 0 রেট হিসেবে উনি ধরতে বললেন। তো এটা কি যেদিনকে ফার্স্ট ডোজ দেওয়া হবে সেটাকে 0 রেট হিসেবে ধরা হবে, নাকি যেদিনকে কামড়ালো সেই দিনটাকে দেওয়া হলে 0 হিসেবে ধরা হবে? না, যেদিন মানে কামড়েছে একটা সেদিনের সাথে, হ্যাঁ যেদিন কামড়েছে সেদিনের সাথে এই জিরোর কোনো সম্পর্ক নেই। যেদিন থেকে এই শিডিউলটা চালু হয়েছে এআরবি, সে প্রথম ডোজটাকে 0 ধরা হবে। কুকুরে কামড়ে আপনারা যদি 4 দিন পরেও আসেন কোনো পেশেন্ট, আমি কিন্তু যেদিন থেকে ইনজেকশন দেওয়া হচ্ছে সেদিন থেকে আমি ধরবো। ঠিক আছে, এটাই আমার জানার ছিল। হ্যাঁ ঠিক থ্যাংক আছে, ইউ স্যার। ওকে, আপনি থাকার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। অমরনাথ চক্রবর্তী স্যার, আমার ক্লাস শেষ হয়ে গেছে, আপনি এবার পরিচালনা করুন, আমাদেরকে মতামত দিন, আলোচনা করুন। নমস্কার স্যার। জি, অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যার, এবং আমাদের মাঝে আছেন আজকে আমাদের অঞ্জনা বর্মন ম্যাম। আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হোমিও দর্পণে এত সুন্দর একটা আলোচনা নিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। সম্মানিত উপস্থিতি, প্রতিদিনের মতো আমরা আজকে যাব প্রশ্ন উত্তর পর্বে। আজকের টপিকসের উপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, মঈনুদ্দিন স্যার, আপনি প্রশ্ন রাখুন। আসসালামু আলাইকুম, আদাব। মাফ করবেন স্যার, আপনারা যারা অয়েল ডোনার আছেন ওনাদের কাছে প্রশ্নগুলো রাখতে কষ্ট হয় অনেক সময়। আর সেটা হলো, আমার দুটো প্রশ্ন এখানে। শুধু কোন জাতীয় এনিমেলস বাইট করলে অথবা আশ্রয় বা এখানে আমরা কেন র্যাবিস দেব? 1, 2, এনএন স্যার বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে প্রায় 85% রোগীকে র্যাবিস দিতে হয় না বা এই ভাইরাসে আক্রান্ত করে না। এই ক্ষেত্রে আমরা কি করব? দেখুন, কি করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। কেন, দেখুন, যাকে কামড়েছে তাকে তো দেয়া হচ্ছেই, কিন্তু আমরা যখন হসপিটালে যাচ্ছি, আমি তো বিভিন্ন সময় যাই এদের সাথে পরিস্থিতিগুলো জানতে, ডাক্তারবাবুরা কি বলছেন। এখানে প্রথমে বলছেন যে দরকার নেই, তারপরে অনেক ভেবে চিন্তে কথা বলার পরে বলছেন যে কি দরকার আছে রিস্ক নেবার, আঁচড়াকার যাই হোক আপনি নিয়েই নিন। অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটা পরিস্থিতিতেই ওনারা কিন্তু ভ্যাকসিন দেবার প্রচন্ড পরিমাণে কি বলবো বলে থাকেন। তার কি যুক্তি আছে? একটাই, যে যাতে কোনো ভুল না হয়ে যায়।
সে আদালতের একটা কেস কথা আছে না, যে একজন দোষী যদি শাস্তি নাও পায় ভালো, কিন্তু একজন নিরপরাধী যাতে শাস্তি না পায়। এটাও ঠিক সেরকম, যেহেতু তাদের যুক্তি হচ্ছে ভ্যাকসিনটা নিলে এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু ভ্যাকসিনটা না নিলে কিন্তু প্রভূত ক্ষতি হয়ে যেতে পারে। শুধু সেই কথা চিন্তা করে ওনারা শুধু স্নেক বা আননোন বাইট ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মোরলেস এটা কিন্তু দিয়ে থাকছেন। এটা হচ্ছে ওনাদের নর্মস। এবার কেন দিচ্ছেন, কি দিচ্ছেন বা কি যুক্তি ভাই, সেটা আমি বলতে পারবো না। আমার বলার উদ্দেশ্য ছিল বর্তমান পরিস্থিতিতে আমরা কোথায় দাঁড়িয়েছি, আমরা কি চিকিৎসা করছি এবং কিভাবে চিকিৎসা হচ্ছে সেটা সম্বন্ধে আমাদের জানা উচিত। তার চেয়ে বড় ব্যাপার যে কামড় দিলে রুগীর মানে হসপিটালে যাওয়ার আগে আমাকে কি কি করতে হবে, এই যে জায়গাটা ভালো করে ধুয়ে দেওয়া, বা মনে করুন সেটাকে কোনোভাবে সেলাই না করা বা ব্যান্ডেজ না করা, এই জায়গাগুলো তো আমাদেরকে জানতে হবে। অতএব সেইটার জন্য আজকের এই আলোচনাটা, আজকের ক্লাসটা। নমস্কার। জি।